We have already finished subdivision Deuteromycotina. So now you have the you perhaps have the clear idea about the fungi belong to the subdivision Deuteromycotina, which reproduce mostly asexually, but in some cases they may show the sexual phases or stages in their life cycle, and in that case they belong to the subdivision Ascomycotina or Deuteromycotina, Ascomycotina and Basidiomycotina. এটাই ছিল আমাদের গত ক্লাস পর্যন্ত আলোচনার বিষয় যে ডিউটেরোমাইকোটা বা ডিউটেরোমাইকোটিনা সাবডিভিশনের যে ফাঙ্গাসগুলো যেগুলো মূলত অ্যাসেক্সুয়ালি রিপ্রোডিউস করে, কিন্তু তাদের লাইফ সাইকেলে যদি কখনো সেক্সুয়াল রিপ্রোডাকশনটা দেখা দেয়, তখন সেক্সুয়ালি যারা রিপ্রোডিউস করে সেই সমস্ত ফাঙ্গাসের ক্যারেক্টারের সাথে কম্পেয়ার করে সেই ফাঙ্গাসগুলোকে আইদার অ্যাসকোমাইকোটিনা অথবা ব্যাসিডিওমাইকোটিনা সাবডিভিশনের মধ্যে ক্লাসিফাই করা হয়। এদের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স, এদের বিভিন্ন ক্লাস, অর্ডার, ফ্যামিলিজ, তাদের বৈশিষ্ট্য, কি ধরনের অ্যাসেক্সুয়াল ফ্রুটিং বডিজ তারা ডেভেলপ করে, কিভাবে রিপ্রোডিউস করে, that we all discussed in our last 2 or 3 classes. আমরা আজকে আরো এক ধরনের ফানজাই যেগুলো কিন্তু ডিউটেরোমাইকোটিনা থেকে ডিফারেন্ট, এগুলো তাদের লাইফ সাইকেলে সেক্সুয়াল এবং অ্যাসেক্সুয়াল দুই ধরনের স্টেজে কিন্তু আমরা দেখি। এই ফাঙ্গাসগুলোকে উমাইকোটা ফাঙ্গাই বলে, উমাইকোটা ফানজাই বা উমাইকোটিনা। সাবডিভিশন হচ্ছে উমাইকোটিনা বা উমাইকোটা ফাঙ্গাই। এই ফাঙ্গাসগুলো কিন্তু কমপ্লিটলি দে আর ডিফারেন্ট ফ্রম ডিউটেরোমাইকোটিনা। এগুলো কিরকম দেখতে? লেটস হ্যাভ সাম আইডিয়া, দ্য জেনারেল আইডিয়া অ্যাবাউট উমাইকোটা ফাঙ্গাই। নাম দেখেই বোঝা যাচ্ছে, গত ক্লাসে তোমাদেরকে আমি একটু বলেছিলাম যে এই ফাঙ্গাসগুলো একটা বিশেষ আকার আকৃতির হয়। ফাঙ্গাসগুলো যখন আমরা মাইক্রোস্কোপের নিচে দেখি, কারণ এই ফাঙ্গাসগুলো কিন্তু খালি চোখে তাদের উপস্থিতি আমরা বুঝতে পারি, কিন্তু এগুলো কিন্তু খালি চোখে তাদের স্ট্রাকচার কিন্তু আমরা বুঝতে পারি। দেখতে গেলে মাইক্রোস্কোপের নিচে দেখতে হয়, এবং মাইক্রোস্কোপের নিচে দেখলে এই ফাঙ্গাসগুলোকে অনেকটা ডিমের মতো মনে হয়, ডিম, এগ, যে কারণে এই ফাঙ্গাসগুলোকে এগ ফানজাই বলে, এগ ফানজাই। এর নাম উমাইকোটা, যে উমাইসিডস ক্লাস, উমাইসিডস ক্লাস, এই ক্লাসের ফাঙ্গাসগুলোর যে নাম, সে নামগুলো দুটো গ্রিক শব্দ থেকে ডিরাইভড। একটা হচ্ছে ওয়ন, তার মানে হচ্ছে এগ, এবং মিউকোস মানে হচ্ছে ফাঙ্গাস। তার মানে হচ্ছে যে উমাইসিডস শব্দটার আবিধানিক অর্থই হচ্ছে এগ ফানজাই, এগ লাইক ফানজাই। তাদের লাইফ সাইকেলে তারা যেই সেক্সুয়াল স্পোর গুলো তারা তৈরি করে, সেগুলো দেখতে অনেকটা ডিমের মতো, একদম গোল ডিমের মতো, যেগুলো মাইক্রোস্কোপের নিচে আমরা দেখতে পারি। দেখলে আমরা বুঝতে পারি দিস আর দি ফানজাই ফ্রম উমাইসিডস ক্লাস। তাহলে আমরা প্রথমে যেটা বুঝতে পারলাম যে এই ফাঙ্গাসগুলো তাদের লাইফ সাইকেলে সেক্সুয়াল এবং অ্যাসেক্সুয়াল দুই ধরনের রিপ্রোডাকশনই তারা শো করতে পারে, এবং সেক্সুয়াল স্টেজের যেই স্ট্রাকচার গুলো, সেই স্ট্রাকচার গুলো দেখতে ডিমের মতো মনে হয়, এবং সেখান থেকে এদের নাম হচ্ছে উমাইসিডস বা উমাইকোটা। নরমালি আমরা যেটা দেখি যে ইভেন ডিউটেরোমাইকোটিনাস ফাঙ্গাসের ক্ষেত্রেও তাদের ফাঙ্গাসের সেলের মধ্যে যেই কম্পোজিশন গুলো থাকে, সেই কম্পোজিশনটাও উমাইকোটার ক্ষেত্রে একটু ডিফারেন্ট। আমরা ক্লাসের শেষে গিয়ে তোমাকে দেখাবো যে আসলে উমাইকোটার যে টোটাল স্ট্রাকচার, সেলুলার স্ট্রাকচার ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম ট্রু ফানজাই বা ডিউটেরোমাইসিডস ফানজাই। এজন্য কেউ কেউ আবার উমাইকোটাকে আসলে ফানজাই বলতে চায় না, তারা এটাকে উমাইসিডসই বলে, এটা উমাইসিডস, দিস ইজ নট ফানজাই। কারণ ফাঙ্গাসের বেশ কিছু কমন ক্যারেক্টার আছে, বিশেষ করে স্ট্রাকচারাল কম্পোজিশন গুলো সকল ফাঙ্গাসের ক্ষেত্রে একই রকম, কিন্তু উমাইকোটার ক্ষেত্রে একটু ভিন্ন। এই ভিন্নতাটা কোথায়? মাইসেলিয়াম কন্টেইনিং সেলুলোজ। আমরা খেয়াল করে দেখো যে সেলুলোজ কিন্তু আসলে প্ল্যান্টের সেলের একটা কম্পোজিশন,
এবং গ্লুক্যানস হচ্ছে এনিমেলের সেলের একটা কম্পোজিশন, এটা হচ্ছে স্টোরড প্রোডাক্ট। এবং এই সমস্ত ফাঙ্গাসের যেই মাইসিলিয়া থাকে তাদের কোনো ক্রস ওয়াল বা সেপ্টা থাকে না। এই ধরনের বিষয়গুলো যখন আমরা ডিউটেরোমাইকোডিনা ফাঙ্গাসের সাথে আমরা কম্পেয়ার করি তখন মনে হতে পারে যে দিস উমাইকোটা আর নট অ্যাকচুয়ালি general fungi. They are different from fungi, but they behave like fungi. আর কি ধরনের ইম্পর্টেন্ট ক্যারেক্টার থাকে? They reproduce oospore as their resting spore. তার মানে এই সেক্সুয়াল স্টেজে, আমরা একটু পরে যখন লাইফ সাইকেলটা দেখাবো তখন বুঝতে পারবা যে সেক্সুয়াল স্টেজে তারা যেই ডিমের মতো যে স্ট্রাকচারটা তৈরি করে, এই স্ট্রাকচারটাই হচ্ছে তাদের রেস্টিং স্পোর। রেস্টিং স্পোর মানে কি? রেস্টিং স্পোর মানে হচ্ছে যে ধরো যেই সিজনে তারা এই স্পোর গুলো তৈরি করে সেই সিজনের যেই ক্লাইমেটিক কন্ডিশন সেটা যখন চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু তারা এই স্পোর গুলো আর জার্মিনেট করবে না। তো জার্মিনেট না করলে কি হবে? অথবা হোস্ট থাকলো না, হোস্ট না থাকলে তারা জার্মিনেট করবে না, জার্মিনেট না করলে তারা কি হবে? নষ্ট হয়ে যাবে। আসলে নষ্ট হয় না, এই স্পোর গুলো মাটিতে দীর্ঘদিন পর্যন্ত থাকতে পারে। এই স্পোর গুলোকে আসলে রেস্টিং স্পোর বলে, যে তারা দীর্ঘদিন মাটিতে বা হোস্টের মধ্যে সার্ভাইভ করতে পারে এবং যখন আবার ফেভারেবল ক্লাইমেটিক কন্ডিশন পায় they can even germinate again from স্পোর। কাজেই অন্যান্য ফাঙ্গাসের ক্ষেত্রে আমরা যেটা দেখি, এই যে ডিউটেরোমাইকোডিনা ফাঙ্গাসের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, তারা অ্যাসারগুলাস তৈরি করে, তারা পিকনিডিয়া তৈরি করে, তারা সিনেমা তৈরি করে, এরকম অনেকগুলো স্ট্রাকচার দিয়ে কিন্তু তারা সার্ভাইভ করতে পারে। আর উমাইকোটার ক্ষেত্রে সার্ভাইভাল যে স্পোর, সেই স্পোরটার নাম হচ্ছে স্পোর, যেটা এক ধরনের সেক্সুয়াল স্পোর। ইফতেখারকে বলো তো কেউ তার ক্লাস থেকে বের হয়ে যাইতে। ইফতেখারকে বলো ক্লাস থেকে বের হয়ে যাইতে। কারো কাছে যদি এই নাম্বার আছে নাকি দেখো তো, ইফতেখারের নাম্বার এসএমএস করতে পারো কিনা? তোমরা কি কেউ তার ফোনের নাম্বারটা দিতে পারো? টেলিফোন হ্যালো, ইফতেখারের নাম্বারটা কি একজন দাও আমাকে, ফোনের নাম্বার। মানে অনলাইনে ক্লাস করা অনেক সহজ, তাই না? তোমাদের মানে একজনের জন্য সবাই সাফার করে। এনিওয়ে, আমরা যখন তাকে জিজ্ঞাসাবাদ করা দরকার, ধরা দরকার, আমরা জিজ্ঞাসা করবো, নো প্রবলেম। আমরা যেটা বলতে গিয়ে ডিস্টার্ব হলাম সেটা হচ্ছে যে এই স্পোর গুলো হচ্ছে তারা আনফেভারেবল কন্ডিশন গুলো কিন্তু তারা স্পোর তৈরি করার মাধ্যমে তারা পার করতে পারে এবং এই স্পোর গুলো থেকেই কিন্তু পরবর্তী সময়ে এই ফাঙ্গাসের যে অ্যাসেক্সুয়াল স্পোর, যেটাকে আমরা বলি জুস্পোর বা জুস্পোরাঞ্জিয়া, সেগুলো জার্মিনেট করে বের হয়ে আসে। তার মানে স্পোর থেকেই জুস্পোর গুলো তৈরি হয়। এটা একটু কনফিউজিং মনে হতে পারে, একটু পরে যখন লাইফ সাইকেল দেখাবো তখন একদমই সহজ মনে হবে। উমাইসেটস এর এই ক্লাসের অর্ডার হচ্ছে দুইটা, স্যাপ্রোলিগানালিস এবং পেরোনোস্পোরেলিস। স্যাপ্রোলিগানালিসের মধ্যে একটা মাত্র জেনাস আমাদের ফসলের ক্ষতি করে, অ্যাফানোমাইসেস। আর হচ্ছে যেটা আরেকটা কি ইম্পর্টেন্ট প্যাথোজেন, রুট রড, আচ্ছা,
আর পেরোনোস্পোরেলিস, তার মানে আমরা উমাইসিস এর আন্ডারে দুইটা অর্ডার দেখি, একটা হচ্ছে স্যাপ্রোলিগানেলিস, আরেকটা হচ্ছে পেরোনোস্পোরেলিস। আর স্যাপ্রোলিগানেলিসের আন্ডারে একটা মাত্র জেনাস, একটা জেনাসে আমাদের ফসলের ক্ষতি করে, সেটা হচ্ছে অ্যাফানোমাইসিস। আর পেরোনোস্পোরেলিসের আন্ডারে অসংখ্য জেনাস, এবং প্রতিটা জেনাসের আন্ডারে অনেক স্পিসিস থাকে যেগুলো অসংখ্য ফসলের মারাত্মক ক্ষতি করে, অনেক ক্ষতি করে। এইগুলোই আমরা আসলে তোমাদের এই আজকের ক্লাস এবং সামনের ক্লাসটাতে পড়াবো। তাহলে অর্ডার স্যাপ্রোলিগানেলিস এবং পেরোনোস্পোরেলিস, এগুলোর নাম একটু বিদঘুটে বা অদ্ভুত মনে হলেও এগুলোর নাম এইভাবে মনে রাখতে হবে, এটার কোনো বিকল্প নাই। তো আমরা যেটা দেখি যে স্যাপ্রোলিগানেলিসের আন্ডারে যে জেনাস অ্যাফানোমাইসিস, সেটা তোমার ওই যে মটর অথবা সুগার বিটের রুটের রড তৈরি করে, তাদের রুট গুলো নষ্ট হয়ে যায়, পচে যায়। এই ধরনের একটা রোগের কারণ হচ্ছে অ্যাফানোমাইসিস। আর পেরোনোস্পোরেলিস যেই অর্ডারটা, সেই অর্ডারের আন্ডারে মারাত্মক অনেক ধরনের ফাঙ্গাসের জেনাস আমরা দেখি, যেমন পিথিয়াম, ফাইটোপথোরা। তোমরা ফাইটোপথোরার নাম অলরেডি শুনে থাকার কথা। ফাইটোপথোরা দিয়ে গোলালুর ব্লাইট রোগ হয়, এবং গোলালুর এই ব্লাইট রোগ হওয়ার কারণে 1840 সালে আয়ারল্যান্ডে একটা মারাত্মক দুর্ভিক্ষ হয়, এবং সেখানে বহু সংখ্যক লোক কিন্তু মারা যায়। আমাদের দেশে যেরকম এক সময় ধানের রোগের কারণে দুর্ভিক্ষ হয়, ঠিক একই রকম ভাবে গোলালুর মরক রোগের কারণে বা ব্লাইট রোগের কারণে আয়ারল্যান্ডে কিন্তু মারাত্মক সেই ব্লাইট রোগ দেখা দেয়। কাজেই এই ধরনের ফাঙ্গাসের জেনাস যেগুলো কিন্তু পেরোনোস্পোরেলিস অর্ডারের মধ্যে পড়ে। আমরা যদি এখন জেনারেলাইজড যদি একটা ভিউ দেখতে চাই যে আসলে উমাইসিডস ফাঙ্গাসের লাইফ সাইকেলটা দেখতে কিরকম, তোমরা খেয়াল করে দেখো যে এই ফাঙ্গাসের লাইফ সাইকেলে সেক্সুয়াল এবং অ্যাসেক্সুয়াল দুইটা স্টেজই আমরা পাই। আমরা নিচের অংশটা থেকে যদি শুরু করি, একদম নিচের দেখো, খেয়াল করে দেখো যে তোমার এই গোল গোল একদম ডিমের মতো যে স্পোরটা, সেই জায়গা থেকে আমরা শুরু করি। এটা হচ্ছে স্পোর, এই ফাঙ্গাসের সেক্সুয়াল স্পোর। এই সেক্সুয়াল স্পোরটা থেকে যখন সে জার্মিনেট করে, তখন এটার থেকে যে স্পোর বের হয়েছে সেটা পরবর্তী সময়ে আবার পটেটো বা টমেটো গাছকে আক্রমণ করতে পারে। আক্রমণ করলে এই ফাঙ্গাসের যে ক্লাইমেটিক কন্ডিশন, যেই কন্ডিশনে তারা সেক্সুয়াল স্টেজে যেতে পারে, যদি এক্স্যাক্টলি সেম কন্ডিশন মাঠে থাকে, প্রিভেল করে, তাহলে এই ফাঙ্গাসের কিছু মাইসেলিয়া যেগুলো মেল ফাঙ্গাসের মতো মানে আচরণ করে, এবং কিছু মাইসেলিয়া আছে যেগুলো ফিমেল ফাঙ্গাসের মতো তারা বিহেভ করে। এবং এই দুই ধরনের ফাঙ্গাসের উপস্থিতির কারণেই, তাদের মেটিং এর কারণে, তাদের কনজুগেশনের কারণে তারা কিন্তু এই ডিমের মতো যে স্ট্রাকচার, সেই ডিমের মতো স্ট্রাকচারটা তারা তৈরি করতে পারে। এই মেল লাইক বিহেভ যারা করে তাদেরকে বলা হয় অ্যান্থেরেডিয়াম, এবং ফিমেল লাইক বিহেভিয়ার যারা করে তাদেরকে বলা হয় উগোনিয়াম। এটা কিন্তু আসলে এক ধরনের মাইসেলিয়া, এটা কিন্তু ফাঙ্গাসের এক ধরনের সুতার মতো স্ট্রাকচার। সেই স্ট্রাকচার গুলো থেকে কিন্তু এই বিশেষ ধরনের স্ট্রাকচার গুলো বের হয়েছে, অ্যান্থেরেডিয়াম এবং উগোনিয়াম। অ্যান্থেরেডিয়ামের মধ্যে যেই যত সংখ্যক ক্রোমোজোম থাকে, ধরে নাও সেটা হ্যাপ্লয়েড এন, এবং উগোনিয়ামের মধ্যে যেমন নরমাল তোমার কনজুগেশনের মতোই এন সংখ্যক মেল ক্রোমোজোম থাকে, আর এন সংখ্যক ফিমেল স্ট্রাকচারের মধ্যে এন সংখ্যক ক্রোমোজোম থাকে। যখন এদের কনজুগেশন হয় তখন দুই এন মিলে 2n বা ডিপ্লয়েড তোমার স্পোর তৈরি হয়।
এই সাইকেলটা এইভাবে চলতে থাকে যদি সেক্সুয়াল স্টেজটা চলতে থাকে যদি অল রিলেভেন্ট ক্লাইমেটিক ফ্যাক্টরস remain continue for several days যদি এই তোমার সেক্সুয়াল রিপ্রোডাকশনের জন্য যেই ক্লাইমেটিক কন্ডিশন সেই কন্ডিশনটা যদি চলতে থাকে তাহলে তারা সেক্সুয়ালি রিপ্রোডিউস করতে থাকে যেরকম উস্পোর তৈরি হবে আবার তারা জার্মিনেট করবে উগুনিয়াম তৈরি হবে মানে উস্পোর জার্মিনেট করবে স্পোরাঞ্জিয়াম তৈরি হবে স্পোরাঞ্জিয়াম গুলো গিয়ে আবার পাতার উপরে পড়বে পাতার উপরে তোমার এই মাইসেলিয়া তৈরি হবে সেই জায়গা থেকে উগুনিয়াম তৈরি হবে অ্যান্টেরিডিয়াম তৈরি হবে এইভাবে ক্রমাগত চলতে থাকে যদি ক্লাইমেটিক কন্ডিশন চেঞ্জ হয়ে যায় সেটা আমরা তোমাদেরকে পরের ক্লাসে আরো ডিটেইল বলবো যে এক্স্যাক্টলি কোন ক্লাইমেটিক কন্ডিশনে সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় আর কোন ক্লাইমেটিক কন্ডিশনে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন সেক্সুয়াল রিপ্রোডাকশনের যে ক্লাইমেটিক কন্ডিশন শোনো আমি ক্লাসে আছি মমতাজ পরে ফোন দাও সেক্সুয়াল রিপ্রোডাকশনের জন্য যদি ক্লাইমেটিক কন্ডিশন তোমার প্রিভেল করে বা অ্যাভেলেবল হয় তাহলে এই যে স্পোর থেকে যে জার্মিনেশন করে যে স্পোরাঞ্জিয়াম গুলো বের হলো সেই স্পোরাঞ্জিয়াম গুলোর যে সাইটোপ্লাজম আছে সেই সাইটোপ্লাজম গুলো অসংখ্য ভাগে ভাগ হয়ে যায় ভাগ হয়ে গিয়ে সেই প্রত্যেকটা ভাগ থেকে একটা করে জুস্পোর তৈরি হয়ে আসে এই জুস্পোর গুলো কিন্তু অ্যাসেক্সুয়াল স্পোর কারণ তাদের মধ্যে মেল এবং ফিমেল কোনো স্ট্রাকচার নেই স্পোরাঞ্জিয়ামের যে সাইটোপ্লাজম ছিল সেগুলোই কম্পার্টমেন্টালাইজেশন হয়ে একটা সেলের ভেতরে অসংখ্য জুস্পোর তৈরি হয় এবং এই জুস্পোর গুলো কিন্তু এই স্পোরাঞ্জিয়ামের ভেতর থেকে বের হয়ে আসলে সেগুলো কিন্তু যে যদি কোনো পাতার উপরে গিয়ে পড়ে গোলালু বা টমেটো এগুলোর উপরে গিয়ে পড়ে বা তার কোষ্ঠের উপরে গিয়ে পড়ে সেই জায়গাতে তারা কিন্তু ইনফেকশন করতে পারে এবং যদি ওই ক্লাইমেটিক কন্ডিশন চলতে থাকে তাহলে তারা অ্যাসেক্সুয়ালি রিপ্রোডিউস করতে থাকে আমাদের দেশে কিন্তু অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনটাই এই উমাইসিডস এর ক্ষেত্রে বেশি দেখা যায় যদিও সেক্সুয়াল রিপ্রোডাকশন কোনো দেশে পাওয়া যায় আমাদের দেশেও পাওয়া যায় তবে তার পরিমাণ খুবই কম মোস্টলি উমাইসিডস ইন বাংলাদেশ দে রিপ্রোডিউস অ্যাসেক্সুয়ালি এটা এক ধরনের পরিসংখ্যান বলতে পারো যে এই ফাঙ্গাসটা কতখানি ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ এটা হচ্ছে যে উমাইকোটার আন্ডারে উমাইসিডস ক্লাসের আন্ডারে দুইটা অর্ডার পেরোনোস্পোরেলিস এবং পিথিয়েলিস পেরোনোস্পোরেলিস এর আন্ডারে হচ্ছে অসংখ্য জেনাস আছে পেরোনোস্পোরেসি ফ্যামিলি অ্যালবুজিনেসি ফ্যামিলি এবং পেরোনোস্পোরেসি ফ্যামিলির আন্ডারে ইম্পর্টেন্ট জেনাস আছে 8টা কিন্তু এই ইম্পর্টেন্ট জেনাস 8টা জেনাসের অধীনে অসংখ্য দেখো 600 স্পিসিস তোমার অলরেডি ডিসকভার্ড আর ফাঙ্গাস গুলো কিভাবে কত মারাত্মক আকারে আমাদের এই এনভায়রনমেন্টে থাকে তাহলে আমরা কি দেখলাম যে উমাইসিডস এর আন্ডারে পেরোনোস্পোরেলিস অর্ডার পেরোনোস্পোরেসির অর্ডারের আন্ডারে পেরোনোস্পোরেসি ফ্যামিলি এবং এই ফ্যামিলির আন্ডারে 8টা জেনাসের অস্তিত্ব দেখা যায় কিন্তু 8টা জেনাসের সাথে তার 600 স্পিসিস কিন্তু জড়িত থাকতে পারে অ্যালবুজিনেসি ফ্যামিলির ক্ষেত্রে তোমার একটা জেনাস এবং একটা জেনাসের আন্ডারে 45টা স্পিসিস আমরা কিন্তু রেকর্ডেড দেখি আবার ওইদিকে যদি আমরা খেয়াল করে দেখি যে পিথিয়েলিস যেই অর্ডার পিথিয়েলিস ফ্যামিলি হচ্ছে দুইটা পিথিওজেনেটিসি এবং পিথিওজেনেটিসের আন্ডারে একটা জেনাস পিথিয়েসি জেনাসেও একটা জেনাস কিন্তু প্রত্যেকটার আন্ডারে অনেকগুলো করে স্পিসিস কিন্তু পাওয়া যায় যেগুলো ফসলের মারাত্মক ক্ষতি করতে পারে কাজে এই জায়গা থেকে খুব ছোট্ট একটা প্রশ্ন এইভাবে আসতেই পারে যে গিভ এ ব্রিফ outline
of the genus of the class Umyces. আউটলাইন যদি দিতে বলে তার মানে হচ্ছে যে এইটার কতগুলো অর্ডার, কতগুলো ফ্যামিলি, কতগুলো জেনাস, কতগুলো স্পিসিস আছে তার একটা ওভারঅল ধারণা আসলে পরীক্ষার সময় অনেক সময় চাইতে পারে। এই জায়গাতে খেয়াল করে দেখো যে এই জেনাসগুলোর কথা আমরা বললাম উমাইসিস এর আন্ডারে, they develop different kinds of তোমার symptoms. কিছু সিমটমস আছে যেগুলোকে আমরা বলি ডাউনি মিলডিউ। মিলডিউ এর নাম তোমার শোনার কথা, যেহেতু লেভেল 2 তে তোমাদের যদি ক্লাস ফিজিক্যাল ক্লাস থাকতো তাহলে আমরা তোমাদেরকে সেই জায়গাতে দেখাতাম যে অনেক সময় পাতার উপরে বা পাতার নিচে কোনো ফসলের ক্ষেত্রে, যেটা কিউকারবেটের ক্ষেত্রে প্রচুর দেখা যায়, মনে হবে যে আমরা যে গায়ে মাখি যে পাউডার, সেই পাউডার গুলো এরকম ছিটানো আছে। এই ধরনের কিছু কিছু তোমার প্রবলেম আমরা তোমার ফসলের ক্ষেত্রে দেখি, যেগুলো যদি পাতার উপরে থাকে তাহলে আমরা সেটাকে বলি পাউডারি মিলডিউ, আর যদি পাতার নিচে হয় তাহলে সেগুলোকে বলি আমরা ডাউনি মিলডিউ। এই পাউডারি মিলডিউ এবং ডাউনি মিলডিউ এই দুইটা প্যাথোজেনের সিমটম কিন্তু অলমোস্ট সেম। পাতার উপরে দেখলে মনে হবে যেরকম পাউডারের মতো এগুলো ডাস্টেড করা আছে। আচ্ছা, এখন আমরা খেয়াল করে এই জায়গাতে যেটা দেখানোর বিষয় সেটা হচ্ছে যে কি কি ধরনের সেক্সুয়াল এবং অ্যাসেক্সুয়াল স্ট্রাকচার তারা তৈরি করে। অ্যাফানোমাইসিস এর ক্ষেত্রে মেল এবং ফিমেল কিছু স্ট্রাকচার করে, পিথিয়াম এর ক্ষেত্রে মেল এবং ফিমেল স্ট্রাকচার তৈরি করে এইরকম। আর তোমার ডাউনি মিলডিউ এর ক্ষেত্রে আমরা যেটা দেখি যে প্লাজমোপেরা বা ব্রেমিয়া, পেরোনোস্পোরা, সিডোপেরোনোস্পোরা এইরকম কিছু স্ট্রাকচার আমরা দেখি। ওই আগের পেজের যে সিমটম গুলো সেগুলোকে যদি আমরা এখন কালেকটিভলি বলতে চাই তাহলে আমরা যেটা দেখতে পারি যে উমাইসিস এর আন্ডারে আমরা কি এতগুলা জেনাস আমাদের কি পড়ার দরকার আছে? সবাই ফসলের ক্ষতি করে, কিন্তু সবচেয়ে বেশি যারা ক্ষতি করে সেগুলোই আমাদেরকে বেশি করে জানতে হবে, পড়তে হবে, যে কিভাবে তারা ডিজিজ করে, কোন ক্লাইমেটিক কন্ডিশনে তাদের ডিজিজের সূত্রপাত হয়, কেন তারা বেশি পরিমাণে স্প্রেডিং হয়, কোন কন্ডিশন আসলে তাদের ডিজিজ আবার কমে যায়। এই বিষয়গুলো যদি আমাদের খুব ডিটেইল জানতে হয় তাহলে এতগুলো ডিজিজ আসলে আমাদের পক্ষে পড়া আসলে খুবই কঠিন। যে কারণে খুব ইম্পর্টেন্ট জেনাসের প্লুরাল হচ্ছে জেনেরা। উমাইসিস ক্লাসের ইম্পর্টেন্ট কিছু জেনাস আমরা এই জায়গাতে বলা আছে এবং সেগুলো ফসলের কি ক্ষতি করে সেগুলো আমরা এই জায়গাতে একটু দেখতে পারি। সেটা হচ্ছে যে পিথিয়াম, ভেরি কমন একটা খুব ডিস্ট্রাকটিভ ফাঙ্গাস বা উমাইসিস। সেগুলো ফসলের যে সিড আছে সেই সিডটাকে তারা নষ্ট করে দেয়। মাটিতে যখন আমরা সিড সোয়িং করি, কারণ এই পিথিয়াম যে ফাঙ্গাসটা, সেই ফাঙ্গাসটা মাটিতে খুব ভালোভাবে তোমার বেঁচে থাকতে পারে এবং সেই পিথিয়াম গুলো সিডের কন্ট্যাক্টে আসলে তারা সিডটাকে নষ্ট করে দেয়, অথবা জার্মিনেটিং সিডটাকে তারা নষ্ট করে দেয়। ফলে ড্যাম্পিং অফ সিমটম তোমার দেখা যায়, চারাগুলো নেতিয়ে মাটির মধ্যে পড়ে যায়। অথবা ফাইটোপথোরা, এটা তো একদম হিস্টোরিক্যাল একটা প্যাথোজেন। গোলালুর যে মরক রোগ ছিল আয়ারল্যান্ডে, সেই মরক রোগের কারণ ছিল এই উমাইসিস, যেটাও তোমার সিড রট করে। আর কি কি ইম্পর্টেন্ট জেনাস আমরা দেখি সেটা হচ্ছে ব্রেমিয়া, পেরোনোস্পোরা, প্লাজমোপেরা, সিউডোপেরোনোস্পোরা। এই প্যাথোজেন গুলো আসলে প্রচুর ক্ষতি করে থাকে ফসলের ক্ষেত্রে। আমরা কি কি ক্ষতি দেখি যে ডাউনি মিলডিউ অফ ডাইকটালাইডোনাস প্ল্যান্টস, লেটুস, টোবাকো, গ্রেপ, কিউকারবিট, এই সবগুলো ফাঙ্গাসের ক্ষেত্রে, ক্রপের ক্ষেত্রে আমরা ডাউনি মিলডিউ, পাতার নিচের দিকে পাউডারের মতো স্ট্রাকচার তৈরি করে থাকে এবং যেই পাউডার গুলো ডেভেলপ করার কারণে ফাঙ্গাস গুলোর মাল্টিপ্লিকেশন আমরা বুঝতে পারি এবং সেগুলো ফসলের খুব মারাত্মক ক্ষতি করে।
আরো কিছু তোমার জেনাসের উপস্থিতি আমরা দেখি, সেটা হচ্ছে পেরোনোস্পোরা, তারপরে স্ক্লেরোস্পোরা। এগুলো তোমার ডাউনি মিল্ডিউ, মোস্টলি তারা ডাউনি মিল্ডিউ ডিজিজ করে, যেমন ভুট্টার ক্ষেত্রে, সরগামের ক্ষেত্রে, সুগার কেনের ক্ষেত্রে। কাজে a lot of fungus belongs to the class Humicides. They can cause downy mildew, disease. আরেকটা ফাঙ্গাসের অস্তিত্ব আমরা দেখি, সেটা হচ্ছে অ্যালবুগো causing the common but usually not serious white rust. এটা দিয়ে ডিজিজ হয়, খুব কমনলি পাওয়া যায়। এবং মাস্টার্ডের ক্ষেত্রে বা অন্যান্য ক্রুসিফেরাস ক্রপের ক্ষেত্রে আমরা দেখি যে হোয়াইট রাস্ট, পাতার উপরে সাদা সাদা এক ধরনের তোমার দাগের মতো পড়ে, সেটাকে আমরা বলি হোয়াইট রাস্ট ডিজিজ। কাজে আমরা এন্টায়ার উমাইসিডস ক্লাসের যে ফাঙ্গাস গুলো, সেই ফাঙ্গাস গুলো সম্পর্কে একটা জেনারেল আইডিয়া থাকলেও আমাদের মূলত পিথিয়াম, ফাইটোপথেরা, মোস্টলি পিথিয়াম এবং ফাইটোপথেরা সম্পর্কে খুব ডিটেইল ধারণা থাকতে হবে। আর এই ক্লাসের আন্ডারে যে সমস্ত ইম্পর্টেন্ট জেনাস গুলো থাকে, সেগুলোর নাম এবং তারা কি কি ধরনের ফসলের ক্ষতি করে, এই আইডিয়া গুলো আমাদের কিন্তু পরিষ্কার থাকতে হবে। উমাইসিডস কি কি সিমটম তৈরি করে, কি কি সিমটম আমরা একটু আগে দেখলাম যে তোমার ডাউনি মিলডিউ তৈরি করে। এছাড়াও আরো বেশ কিছু তোমার ফসলের সিমটম তারা তৈরি করতে পারে, সেটা হচ্ছে যেমন সিড রট। বীজ লাগানোর পরে অনেক সময় দেখা যায় যে বীজগুলো গজায় না। সেই আনজার্মিনেটেড সিড গুলোকে নিয়ে যদি আমরা মাইক্রোস্কোপের নিচে পরীক্ষা করি, তাহলে দেখা যায় যে এই সিড গুলোর সাথে উমাইসিডস ক্লাসের বেশ কিছু ফাঙ্গাস জড়িত থাকতে পারে, বিশেষ করে পিথিয়াম এবং ফাইটোপথেরা। তখন আমরা বুঝতে পারি যে এই বীজের না গজানোর কারণ হচ্ছে মাটিতে প্রচুর পরিমাণে পিথিয়াম এবং ফাইটোপথেরা ছিল। অথবা সিডলিং ড্যাম্পিং অফ, তোমরা খেয়াল করে দেখো যে বীজটা গজানোর পর বীজের যে তোমার 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 ইপিকোটাইল এবং হাইপোকোটাইল থাকে, সেই জায়গাটার জাংশনে, মানে যে জায়গাটা মাটির নিচে রুট সিস্টেম থাকে, উপরে তোমার শুট থাকে, দুইটার মাঝখানের এই অংশটুকু আসলে পচে যায়, এবং পচে যাওয়ার কারণে তোমার কিন্তু এই সিডলিং গুলো আর দাঁড়িয়ে থাকতে পারে না, এবং সেগুলো তোমার টপলড হয়ে যায়, এবং এটাকে আমরা বলি ড্যাম্পিং অফ। ড্যাম্পিং অফ হলেই আমরা বুঝতে পারি যে মাটিতে পিথিয়াম বা ফাইটোপথেরার উপস্থিতি আছে। এগুলো সাধারণত সিডলিং এর ক্ষেত্রে আমরা দেখি। একদম চারা অবস্থায় বীজ থেকে গজানোর পর পরই বীজটাকে যদি নষ্ট না করতে পারে, তাহলে অনেক সময় সিডলিং গুলোকে তারা নষ্ট করে দেয়। রুট অ্যান্ড স্টেম রট, ওই একই কারণে তোমার যেহেতু মাটিতে থাকে, তারা মাটিতে থাকার কারণে মাটির কন্ট্যাক্টে প্ল্যান্টের যে অংশটুকু থাকে, মাটির নিচে থাকে রুট, বা মাটির ইমিডিয়েটলি উপরে থাকে কিছু অংশ রুট থাকে, যেটাকে আমরা বলি কলার বা স্টেম, এই দুইটাকে তারা নষ্ট করে দিতে পারে। কাজেই সিড রট, ড্যাম্পিং অফ, সিডলিং ড্যাম্পিং অফ, রুট অ্যান্ড স্টেম রট বা ব্লাইট, যেটা ভেরি ভেরি কমন এন্ড ইম্পর্টেন্ট, যেমন লেড ব্লাইট অফ টমেটো, লেড ব্লাইট অফ পটেটো, এরকম আরো বেশ কিছু ক্রপের ক্ষেত্রে আমরা ব্লাইট ডিজিজ দেখি, যে পাতায় সিমটম দেখা যাওয়ার পরপরই তোমার কাছে মনে হবে যে যদি খুব ফাঙ্গাসটা খুব বেশি পরিমাণে আক্রমণ করে, তাহলে মনে হবে যে পুরো মাঠের সমস্ত গাছগুলোকে সামওয়ান বার্নড, মনে হবে যে সমস্ত গাছের মাঠের সমস্ত গাছগুলোকে কেউ একজন বোধহয় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, এরকম মনে হয়, যেটাকে আমরা বলি ব্লাইট। ব্লাইট মানে হচ্ছে খুব র্যাপিড ডিস্ট্রাকশন অফ টিস্যু। আজকে ভালো দেখলা, যদি সিমটম দেখা যায়, তাহলে 2 থেকে 3 দিনের মধ্যে এর লিফের যেই হেলদি অংশগুলো, সবগুলো অংশ তোমার নষ্ট হয়ে যেতে পারে বা মরে যেতে পারে। এই ব্লাইটের কারণে কিন্তু অনেক সময় যে টিউবার হয়, সেই টিউবারের ভেতরে তোমার কিন্তু তারা রট তৈরি করতে পারে, টিউবারের ভেতরেও তোমার ব্রাউন কালারের দাগ তৈরি করতে পারে, অথবা টিউবারটাকে তারা
সফট করে দিতে পারে, যেটাকে আমরা বলি সফট রড। কাজেই অন্যান্য রোগের মতো তোমার টিউবার রড বা সফট রড এই সিমটম গুলো তারা ডেভেলপ করে। তারপরে তোমার ডাউনি মিলডিউ তারা তৈরি করে, ডাউনি মিলডিউ তৈরি করে। তারপরে তোমার সয়াবিন সিডের উপরে তোমার উস্পোর ডেভেলপ করে। কাজে এই সমস্ত সিমটম গুলো আমরা যেগুলো দেখলাম, সেই সিমটমস ক্যান ডেভেলপ ডিফারেন্ট মেম্বার্স, ডিফারেন্ট জেনাস অফ দি ফ্যামিলি অফ দি ক্লাস উমাইসিস এর আন্ডারে যে অর্ডার এবং ফ্যামিলি গুলো থাকে, তাই সেই ফ্যামিলির যারা মেম্বার থাকে, জেনাস এবং স্পিসিস, তারা বিভিন্ন ক্রপের ক্ষেত্রে এই ধরনের সিমটম গুলো তারা ডেভেলপ করতে পারে। আমরা আজকে এই পর্যন্ত শেষ করব। নেক্সট ক্লাসে যেটা আমরা করব সেটা হচ্ছে যে তোমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুইটা, নেক্সট ক্লাসে আমাদের শেষ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুইটা ফাঙ্গাস, একটা হচ্ছে ফাইটোপথেরা ইনফেস্টেন্স আর একটা হচ্ছে পিথিয়াম। এই দুইটা ফাঙ্গাসের লাইফ সাইকেল আমরা স্টাডি করতে চাই, যেখানে আমরা দেখাতে চাই যে এক্স্যাক্টলি এই ফাইটোপথেরা, যেটা আমাদের দেশে খুবই মারাত্মক রোগ করে এবং সারা পৃথিবীতেই খুবই মারাত্মক রোগ করে, সেগুলোর লাইফ সাইকেলের প্রত্যেকটা স্টেজ কেন ইম্পর্টেন্ট, কেন আমাদের জানা বেশি জরুরি, সেগুলো আমরা দেখবো। যে তার ক্লাইমেটিক কন্ডিশন কি, তার সেক্সুয়াল স্টেজটা সে কিভাবে কমপ্লিট করে, অ্যাসেক্সুয়াল স্টেজটা কিভাবে কমপ্লিট করে, সেক্সুয়াল স্টেজটা বেশি ইম্পর্টেন্ট নাকি অ্যাসেক্সুয়াল স্টেজটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা কতখানি সময় লাগে, এই বিষয়গুলো নিয়ে আমরা মূলত আলোচনা করব। এবং এই দুইটা ফাঙ্গাস যেটা আমরা বললাম, যে পিথিয়াম এবং ফাইটোপথেরা, দুইটাই তোমার পিথিয়েসি ফ্যামিলির, উমাইসিস ক্লাসের পিথিয়েসি ফ্যামিলির মেম্বার, এবং তারা তাদের লাইফ সাইকেল কন্টিনিউ কিভাবে করে, এটা যদি আমরা আন্ডারস্ট্যান্ড করতে পারি, তাহলে পরবর্তী সময়ে পরবর্তী লেভেল গুলোতে তোমাদের যখন তোমার ম্যানেজমেন্টের কথা বলা হবে, কন্ট্রোলের কথা বলা হবে, তখন কিন্তু তোমরা অনেকখানি সহজেই সেগুলোকে ম্যানেজমেন্টের ব্যবস্থাপনাগুলো নিতে পারবে। কারণ একটা ফাঙ্গাসের লাইফ সাইকেল সম্পর্কে যদি কমপ্লিট ধারণা না থাকে, সে কিভাবে মাল্টিপ্লাই করে, কোন স্টেজটা তার সবচেয়ে বেশি দুর্বল, সেই জায়গাতে কি অ্যাপ্লাই করা যেতে পারে, আমরা কি ব্যবস্থাপনা নিতে পারি, এই সমস্ত কিছুই কিন্তু আসলে ফাঙ্গাসের লাইফ সাইকেলের উপর নির্ভর করে। তার টেম্পারেচার কত লাগে, তার মাল্টিপ্লিকেশন কি, সে কোন কোন ক্রপে ডিজিজ করতে পারে, একটা ক্রপ না থাকলে সে কি সার্ভাইভ করতে পারে কিনা, মাটিতে যদি কোনো ফসল না থাকে তাহলে সে মাটিতে কিভাবে সার্ভাইভ করে, কতদিন সার্ভাইভ করতে পারে, সেই সার্ভাইভাল স্টেজটা থেকে সে নেক্সট টাইমে আবার কিভাবে রিজেনারেট করে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আসলে আমাদের জানা ভীষণ দরকার। কাজে আমরা খুব সহজে যে জিনিসটা একটু আলাদা করতে পারি, সেটা হচ্ছে যে গত ক্লাসগুলোতে আমরা ডিউটেরোমাইকোটিনা সাবডিভিশনের যে ফাঙ্গাসগুলো স্টাডি করলাম, তাদের লাইফ সাইকেলের ধরনটা ছিল শুধুমাত্র অ্যাসেক্সুয়ালি রিপ্রোডিউস করে, যদি কখনো সেক্সুয়ালি রিপ্রোডিউস হয় তখন সেটাকে আমরা তাকে ডিউটেরোমাইকোটিনা বলি না, ফাঙ্গাসের ক্যারেক্টার অনুযায়ী তাকে আমরা অ্যাসকোমাইকোটিনা বা ব্যাসিডিওমাইকোটিনা বলি। কিন্তু আজকে যে সমস্ত ফাঙ্গাস নিয়ে আমরা আলোচনা করলাম, সেই ফাঙ্গাসের লাইফ সাইকেলে ডিস্টিংক্টলি দুইটা স্টেজে আমরা তোমার দেখি, সেক্সুয়াল স্টেজ এবং অ্যাসেক্সুয়াল স্টেজ। এই দুইটা স্টেজে আসলে দেখা যায়, কোনোটা হয়তো বেশি দেখা যায়, কোনোটা হয়তো কম দেখা যায়, তবে দুইটা স্টেজে অ্যাভেলেবল। এবং দুইটা স্টেজে অ্যাভেলেবল থাকলেও এই ফাঙ্গাস গুলো একটা ট্রু ফাঙ্গাস বা আসল ফাঙ্গাসের যেই সেলুলার কম্পোজিশন, তার তুলনায় তারা একটু ডিফারেন্ট হয়। কারণ সেলুলার কম্পোজিশন ফাঙ্গাসের ক্ষেত্রে সেলুলোজ এটা নরমালি থাকে না, খুব রেয়ারলি থাকে, কিন্তু উমাইসিস ফাঙ্গাসের ক্ষেত্রে সেলুলোজ এবং গ্লাইক্যানস এগুলো তোমার প্রচুর পরিমাণে পাওয়া যায়। এবং মূলত এই ফাঙ্গাস গুলো তাদের লাইফ সাইকেলের সেক্সুয়াল স্টেজে যে স্ট্রাকচার গুলো তৈরি করে, যেগুলো দেখতে অনেকটা ডিমের আকৃতি হয়, যে কারণে এই ফাঙ্গাস গুলোকে উমাইসিস বলে। কোন কোন সায়েন্টিস্টরা উমাইসিসকে আসলে ট্রু ফাঙ্গাস বলতে চান না, এটা আমরা আরো পরের ক্লাসে গিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। তবে আমরা যেটা দেখলাম যে এই ফাঙ্গাসের প্রচুর ইম্পর্টেন্ট এগ্রিকালচারালি ইম্পর্টেন্ট অনেক ফাঙ্গাস জেনাস আছে, যেগুলো আমাদের দেশে অ্যাভেলেবল, এবং আমাদের দেশের ফসলেরও তারা মারাত্মক ক্ষতি করে। বিশেষ করে ফাইটোপথেরা দিয়ে গোলালুর যে মরক রোগ হয়, সেটা আমাদের দেশে হয়, প্রতি বছরই হয়।
পিথিয়াম সব সব ফসলের ক্ষেত্রে সবগুলো বিশেষ করে ভেজিটেবলস এর ক্ষেত্রে তারা তোমার সিড রট এবং ড্যাম্পিং অফ ডিজিজ গুলো করে। তারা বিভিন্ন ধরনের সিমটম তৈরি করতে পারে। আরেকটা জিনিস আমরা বললাম সেটা হচ্ছে যে সেক্সুয়াল এবং অ্যাসেক্সুয়াল লাইফ সাইকেলের মধ্যে বিশেষ ক্লাইমেটিক কন্ডিশনে তারা সেক্সুয়াল লাইফ সাইকেলটা কন্টিনিউ করে, কিন্তু এই সেক্সুয়াল সাইকেল কমপ্লিট করার জন্য যে ক্লাইমেটিক কন্ডিশন সেটা যদি আনঅ্যাভেলেবল হয়ে যায়, আবার অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের জন্য উপযোগী থাকে, তাহলে এই সেক্সুয়াল স্টেজের স্ট্রাকচার গুলো ধীরে ধীরে অ্যাসেক্সুয়াল স্টেজে কনভার্টেড হতে থাকে এবং অ্যাসেক্সুয়ালি তারা রিপ্রোডিউস করতে থাকে। অ্যাসেক্সুয়ালি রিপ্রোডিউস করলে সেই জায়গাতে তোমার স্পোরাঞ্জিওস জু স্পোর তৈরি হয়। জু স্পোর গুলো হচ্ছে এক ধরনের অ্যাসেক্সুয়াল স্পোর, যেগুলো ফাঙ্গাসের তোমার যেই সেক্সুয়াল স্ট্রাকচার থাকে উস্পোর থেকে এই তারা এক ধরনের লাটিমের মতো এক ধরনের স্ট্রাকচার তৈরি করে, যেটাকে স্পোরাঞ্জিয়াম বলে। এই স্পোরাঞ্জিয়ামটার ভেতরে যে সাইটোপ্লাজম থাকে সেই সাইটোপ্লাজম গুলো ছোট 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 ভাগে বিভক্ত হয় এবং অসংখ্য ভাবে বিভক্ত হওয়ার পরে তারা অ্যাসেক্সুয়াল স্পোর বা জু স্পোর তৈরি করে। এই জু স্পোর গুলো যদি কোনো পাতার উপরে গিয়ে পড়ে সেই জায়গায় তারা ইনফেকশন করে এবং ধীরে ধীরে এই অ্যাসেক্সুয়াল স্টেজটা চলতে থাকে। যদি সেক্সুয়াল স্টেজ আবার অ্যাভেলেবল হয়, তাহলে এই পাতা বা ফল বা স্টেম বা যে জায়গাতে ইনফেকশন গুলো থাকুক সেই জায়গাতে যেই ফাঙ্গাসের যে স্ট্রাকচার গুলো থাকে সেই স্ট্রাকচার থেকে মেল স্ট্রাকচার বা অ্যান্থেরিডিয়াম এবং ফিমেল স্ট্রাকচার বা উগোনিয়াম তৈরি হয় এবং দুই ধরনের সেলের কনজুগেশনের ফলে সেক্সুয়াল স্পোর তৈরি হয়, যেটাকে আমরা উস্পোর বলি। এই উস্পোর গুলো যদি তোমার মাটিতে থাকে তাহলে মাটিতে তারা দীর্ঘদিন পর্যন্ত তোমার সার্ভাইভ করতে পারে। যখন আবার ফেভারেবল কন্ডিশন আসতে থাকে তখন তারা এগুলো জার্মিনেট করে। জার্মিনেট করলে তোমার স্পোরাঞ্জিয়াম তৈরি হয় এবং স্পোরাঞ্জিয়াম গুলো আইদার স্পোরাঞ্জিয়ামটাই তোমার জার্মিনেট করে অথবা স্পোরাঞ্জিয়ামের ভিতরে অসংখ্য ছোট ছোট জু স্পোর তৈরি হয়। যদি স্পোরাঞ্জিয়ামটাই জার্মিনেট করে তাহলে সেটা হচ্ছে সেক্সুয়াল সাইকেল, আর স্পোরাঞ্জিয়ামের ভিতরে যদি অসংখ্য ছোট ছোট জু স্পোর তৈরি হয় তাহলে সেটাকে আমরা বলি অ্যাসেক্সুয়াল লাইফ সাইকেল অফ উমাইসিস। এই বিষয়গুলো আমাদের বিবেচনায় রাখতে হবে, মাথায় রাখতে হবে এবং সামনের ক্লাসে আমরা চেষ্টা করব যে এই উমাইসিডস ক্লাসের দুইটা ইম্পর্টেন্ট ফানজাই, একটা হচ্ছে ফাইটোপথেরা আর হচ্ছে পিথিয়াম। এগুলো আমাদের দেশে যেহেতু অ্যাভেলেবল, ফসলের ক্ষতি করে, তাদের লাইফ সাইকেলটা পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদের স্টাডি করা উচিত এবং সেই জায়গা থেকে আমরা জানার চেষ্টা করব যে ভেরিয়েশন গুলো আসলে কোন জায়গাতে হয়। আমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো আমরা আলোচনা করতে পারি, আদারওয়াইজ উইল ফিনিশ ইট হিয়ার টুডে। কোনো প্রশ্ন নাই? প্রশ্ন না থাকলে আমরা আজকের ক্লাসটা এই জায়গাতে শেষ করি। আর আগামী ক্লাসে কিন্তু আমার অংশের যে ডিউটেরোমাইকোটিনা এবং তোমার উমাইকোটা ফাঙ্গাসের সিলেবাসের যে অংশটুকু ছিল সেটা শেষ হয়ে যাবে এবং এরপরে তোমাদের নেক্সট ক্লাস থেকেই মানে থার্সডে থেকে তোমাদের জাহাঙ্গীর আলম স্যার তোমাদেরকে পড়াবে। জাহাঙ্গীর পড়াবে, সে আরো কিছু ফাঙ্গাসের ক্লাস অর্ডার এগুলো নিয়ে তোমাদেরকে ইনফরমেশন। ঠিক আছে, আমরা আগামী ক্লাসের প্রস্তুতি নিয়ে রাখি। আগামী ক্লাস মানে আগামী কালকেই স্যার ক্লাস। বলো স্যার, ওমাইকোটা সার্ভাইভাল স্পোরের একটা নাম বলছিলেন, ওটা মিস করছি। উস্পোর এই যে এটাতে দেখো যে এই উস্পোর এই যে নিচের দিকে স্পোর গুলো রাউন্ড শেপ এবং এটার সেলের চারপাশে দেখো যে বেশ কালো মোটা লেদারি একটা স্ট্রাকচার তৈরি হয়, যে কারণে এটা তোমার মাটিতে দীর্ঘদিন পর্যন্ত থাকতে পারে। আমরা একটু আগেই বললাম যে সেক্সুয়াল স্টেজের জন্য এক ধরনের ক্লাইমেটিক কন্ডিশনের প্রয়োজন হয়। যদি কোনো কারণে সেক্সুয়াল স্টেজের ক্লাইমেটিক কন্ডিশনটা মাঠে না থাকে তাহলে এটা কিন্তু জার্মিনেট করে না। জার্মিনেট না করলে তো মাটিতেই থেকে যাবে এবং সে মাটিতে দীর্ঘদিন পর্যন্ত থাকতে পারে, কয়েক বছর পর্যন্ত থাকতে পারে এবং যখন আবার ফেভারেবল কন্ডিশন আসতে থাকে তখন সেটা সে জার্মিনেট করে সে স্পোরাঞ্জিয়াম তৈরি করে। এই স্পোরাঞ্জিয়ামটা সরাসরি নিজেই জার্মিনেট করতে পারে
অথবা স্পোরাঞ্জিয়ামের ভিতরে অসংখ্য জুস কোষ তৈরি করতে পারে। এইভাবেই অ্যাসেক্সুয়াল এবং সেক্সুয়াল লাইফ সাইকেলটা তোমার ওমাইসিসের ক্ষেত্রে কন্টিনিউ চলতে থাকে। ঠিক আছে, আমরা এই জায়গাতে শেষ জি করি। স্যার। করো